সাধারণত আইএলটিএস এ প্রথমে আমাদের লেভেলটা যাচাই করা উচিত। যেমন আইএলস এ সাধারণত 3 ধরনের লেভেল আমরা দেখতে পাই। প্রথম, নো নাথিং। নো নাথিং কারা? যারা আইএলটিএস সম্পর্কে ভাই কিছুই জানে না, যে আমি আইএলসটা কিভাবে, কি মডিউল কয়টা আছে, কোন কোয়েশ্চেন টাইপসে কোন জিনিসটা করতে হবে, মোটামুটি কোনো কিছুই তাদের জানা নেই। অ্যান্ড দেন সেকেন্ড যে পোর্শনটা, সেটা হচ্ছে প্র্যাকটিস করেছে কিছুটা, হয়তো সে 2-1টা বই হয়তো কিনেছে, বা কোথাও থেকে অফারে, ওই যে আপনাদেরকে অফারটা পারে দেয়, ওখান থেকে হয়তো ক্যামব্রিজের সবগুলো বইটা কিনে নিছে, এরকম হতে পারে, কিছু প্র্যাকটিস করছে। এইটা হচ্ছে সেকেন্ড যে সিচুয়েশন। থার্ড যে সিচুয়েশন, সেটা হচ্ছে যে তারা একটা সার্টেন লেভেলে রিচ করে গেছে। সার্টেন লেভেল কি? তারা হয়তো এখন 6 লেভেলে আছে, তাদেরকে হয়তো 7-এ যেতে হবে, তাদেরকে হয়তো 5 আছে, তাদেরকে হয়তো 6.5-এ যেতে হবে। এই 3টা লেভেল সাধারণত আমরা দেখতে পাই, তাই না? প্রথমত কিছু জানে না যারা, দ্বিতীয়ত জানে, মোটামুটি প্র্যাকটিসও করেছে কিছু, অ্যান্ড দেন ভালো পরিমাণ প্র্যাকটিস করেছে, 1-2টা মক টেস্টও দিয়েছে, একটা সার্টেন লেভেলে তারা আছে। সো আজকে আমরা যেটা ট্রাই করব পুরো ক্লাস জুড়ে, জার্নিটা কেমন হওয়া উচিত, এদের জার্নিটা কেমন হওয়া উচিত, এদের জার্নিটা কেমন হওয়া উচিত, এদের জার্নিটা একদম স্কোর পাওয়া পর্যন্ত জার্নিটা ঠিক কেমন হওয়া উচিত, এই জিনিসটা চলেন আজকে আমরা ট্রাই করি। সো এটা ট্রাই করার আগে আমি একটু 30 সেকেন্ডস আপনাদেরকে একটু টাইম দিব। এটা হচ্ছে নাম্বার 1, এটা হচ্ছে নাম্বার 2, এটা হচ্ছে নাম্বার 3। আপনি একটু আমাকে একটু কমেন্টে জানান তো যে আপনি নিজেকে কোন লেভেলে মনে করছেন, তাহলে আমার একটু বুঝতে সুবিধা হবে কারা আমরা বেশি আছি। ওকে, 20 সেকেন্ডস প্লিজ, জাস্ট 1, 2 or 3, যে আপনি নিজেকে এখন কোন লেভেলে মনে করছেন। এটা আপনার জন্য বেনিফিট, আমি বুঝতে পারবো কোন ওয়েতে পড়াতে হবে। লিখেন 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 লিখেন, কথা আমি জানাতে পারবো। ঠিক আছে, যে আপনার এই মুহূর্তে লেভেলটা কত আছে বলে আপনি মনে করেন। ওকে, প্রথমে আমরা দেখেন অনেকেই আচ্ছা বেসিক 0, ওকে 1। দেখেন, প্রথমত আমরা শুরু করি তাদের জন্য যাদের সিচুয়েশনটা একদম বেশি খারাপ। একদম বেশি খারাপ মানে কি ভাই? যে আপনি যদি কোনো একটা প্যারাগ্রাফ আপনাকে লিখতে দেয়, আপনি হয়তো লিখে ফেলছেন, আপনি হয়তো পুরো একটা পেজ লিখে ফেলছেন। ওকে, একটা প্যারাগ্রাফ আপনি পুরো পেজ লিখছেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার এখানে অনেক ধরনের গ্রামাটিক্যাল ভুল হয়, ইভেন কিছু বেসিক ভুল আপনার হয়, তাই না? তখন কিন্তু আপনাকে আপনার প্রিপারেশনটা শুরু করতে হয় ভাই গ্রামার থেকে। কেন? গ্রামারটা কি এই জন্যই জরুরি যে আমাদের ইংলিশ শেখার জন্য গ্রামারটা জানতে হবে, সেটার জন্য যেমন জরুরি, গ্রামারটা কিন্তু আমাদের স্কোরেও অনেক বড় একটা প্রভাব ফেলবে। কিভাবে প্রভাব ফেলবে দেখেন, আমি একটু দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে আপনাদের ব্যান্ড ডেসক্রিপ্টরস। ব্যান্ড ডেসক্রিপ্টরসটা কি? এই জিনিসটা দেখেই কিন্তু টিচার আপনাকে মার্কিং করবে। আপনাদের ব্যান্ড ডেসক্রিপ্টরস হচ্ছে রাইটিং এর আছে, আপনাদের ব্যান্ড ডেসক্রিপ্টরস স্পিকিং এর আছে। আমি শুধু রাইটিং একটা দেখি। দেখেন, আপনাদেরকে রাইটিংয়ে যখন স্কোর করা হয় আইএলটিএস এ, সেখানে আপনাকে 4টা ভাগে ভাগ করে স্কোর করা হয়। যেমন টাস্ক রেসপন্স আপনাকে একটা স্কোর করবে, কোহেরেন্স কোহেশনে দে উইল গোনা স্কোর সেপারেটলি। এভাবে লেক্সিক্যাল মানে কি ভোক্যাবস, দেন গ্রামারেও কিন্তু আপনাকে একটা স্কোর করবে। তার মানে গ্রামার আপনার 25% কিন্তু ক্যারি করে। এই জন্য কিন্তু আমাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট গ্রামারটা। সো গ্রামার থেকে শুরু করাটা অনেক বেশি জরুরি। আচ্ছা, এখন দেখেন, প্রথম কথা হচ্ছে যে গ্রামার থেকে তো শুরু করব, গ্রামারের পড়বো কি? মানে গ্রামারের তো 1000টা জিনিস আছে। তো এই জায়গাটাই হচ্ছে আপনাকে একটু আইএলটিএস বেস প্রিপারেশন নিতে হবে, যে আইএলসে ভালো করার জন্য আমার কোন কোন গ্রামারগুলো একটু বেশি জরুরি। এটা একটা ম্যাসিভ একটা কোয়েশ্চেন, অনেকে জানতে চায় বা জানা উচিত। আইএলস এর ক্ষেত্রে, গ্রামার ক্ষেত্রে প্রথম অবশ্যই আপনি যে কোনো জায়গায় যদি পড়েন, টেন্সটা খুব বেশি জরুরি। কারণ আপনি যদি প্রেজেন্ট টেন্সের জিনিসপত্র যদি পাস্টে গিয়ে বলেন ঝামেলা, পাস্টের জিনিস যদি ফিউচার টেন্স দিয়ে বলেন ঝামেলা। সো টেন্সটা প্রথমে অবশ্যই পড়তে হবে। এরপর যে জিনিসগুলো আছে, যেমন ভয়েস চেঞ্জ পড়তে হবে। দেখবেন এগুলো প্রত্যেকটা জিনিসই হচ্ছে অনেকটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অংশ। ভয়েস চেঞ্জ বলেন, আপনি সেন্টেন্সের ক্ষেত্রে যদি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড যদি বলেন, অ্যান্ড দেন ডিগ্রির ক্ষেত্রে যদি বলেন পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এই জিনিসগুলো কেন জরুরি দেখান, আমি আপনাকে কিন্তু দেখাই। শুধু পড়তে বললাম পড়লেন এরকম না, কেন পড়বো সেটাও তো জানতে হবে। এই জায়গাটা যদি আমরা একটু দেখি, ব্যান্ড 6 এর জন্য এটা হচ্ছে কিসের জন্য দেখেন, এটা হচ্ছে ব্যান্ড 6 এর জন্য। আচ্ছা, ব্যান্ড 6 এর জন্য গ্রামারে তারা কি বলছে? এ মিক্স অফ সিম্পল অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্স। মানে আপনার সিম্পল সেন্টেন্স যেমন ওখানে থাকতে হবে, একইভাবে কিন্তু আপনার কমপ্লেক্স সেন্টেন্সও ওখানে থাকতে হবে। এই কারণে আমাদের কি শিখতে হবে? যে কারণে আমি বললাম যে এখানে আপনাকে এই যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এটা ওরা চায়, আমাদের কিছু করার নেই। আমরা যখন রাইটিং লিখবো, আপনারা যখন স্পিকিং করবো, তখন আমাদেরকে কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করতে পারতে হবে। ভেরি ইম্পর্টেন্ট, এটা ওরা বলে দিচ্ছে। আচ্ছা, এখন আপনি 6 থেকে যদি একটু বেশি পেতে চান, সেই ক্ষেত্রে কিন্তু তারা বলছে এ ভ্যারাইটি অফ কমপ্লেক্স স্ট্রাকচার্স। ভ্যারাইটি অফ কমপ্লেক্স স্ট্রাকচার মানে কি? আপনি শুধু একই ধরনের 2-1টা কমপ্লেক্স স্ট্রাকচার লেখেন নাই, আপনি 2-3টা ধরনের কমপ্লেক্স স্ট্রাকচার ইউজ করেছেন। দ্যাটস হোয়াট দে ওয়ান্ট। কিন্তু আপনি যদি স্কোরটা যদি এর থেকে আরেকটু বেশি পেতে চান,
দেখা যাচ্ছে যে অন্য 3টা অংশ আপনি হয়তো কম পাচ্ছেন, গ্রামারে দেখা যাচ্ছে আপনার সিচুয়েশন যদি ভালো থাকে, সেক্ষেত্রে যদি আরেকটু স্কোর পেতে চান তখন কিন্তু তারা আর কোনো কমপ্লেক্সের কথা বলে না। আপনি যদি এই রোটা দেখেন, এটা ব্যান্ড 8 এর জন্য, এখানে যদি দেখেন, এখানে ওরা বলছে এ ওয়াইড রেঞ্জ অফ স্ট্রাকচারস। এখানে কিন্তু তারা আর কমপ্লেক্স বা কোনো কিছু বলছে না। তার মানে আপনি কি শুধু কমপ্লেক্স ব্যবহার করলেই হচ্ছে না, আপনাকে অন্য অন্য সেন্টেন্স স্ট্রাকচারও ব্যবহার করতে হচ্ছে। সেই ক্ষেত্রে তখন আপনার কাজে আসবে এই যে ভয়েস চেঞ্জ কাজে আসবে, আপনার ডিগ্রি কাজে আসবে। আচ্ছা, এখন দেখা যায় যে যদি আমরা ওয়ার্ডের দিকে যদি চিন্তা করি, তখন দেখা যায় যে ওরা একটু রিসোর্সফুল ওয়ার্ড চায়, ডিফারেন্ট টাইপস অফ কানেকটিভস তারা চায়। আমরা যদি স্পিকিংয়ে যদি যাই, দেখবো যে স্পিকিং একদম প্রথম দিকে তারা কানেকটিভসটাকে খুব বেশি গুরুত্ব দেয়, এটা আমরা দেখবো। এই কারণেই আমাদেরকে তখন কিন্তু এই কানেকটিভস, লিঙ্কিং ওয়ার্ডস, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে শিখতে হবে। তো লিঙ্কিং ওয়ার্ডস, তো যারা মোটামুটিভাবে গ্রামার দিয়ে শুরু করব আমরা, তারা এই গ্রামারগুলো দিয়ে শুরু করাটা উচিত বা শুরু করব। ঠিক আছে, এটা যখন আপনি শেষ করে ফেলবেন, আচ্ছা ঠিক আছে, এখন আমি ধরে নিলাম যে আপনি গ্রামারের এই জিনিসগুলো সলভ করে ফেলছেন। ফার্স্টে 1 মাস আপনি টাইম নিছেন, 1 মাস টাইম নিয়ে আপনি মোটামুটি গ্রামারের এই প্রবলেমগুলো সলভ করে ফেলছেন। আচ্ছা, এখন চলে আসে ফাউন্ডেশন। এখন এই ফাউন্ডেশন নিয়ে আমাদের কিছু কনফিউশন তো অবশ্যই আছে। ফাউন্ডেশনটা আসলে কি, আমরা আসলে কি করব এই জায়গাটায়। সরি ভাই, আমি একটু পানি খেতে খেতে কথা বলতে হচ্ছে। ওকে, ফাউন্ডেশন, দেখুন প্রত্যেকটা মডিউলের ফাউন্ডেশন কিন্তু ডিফারেন্ট। প্রত্যেকটা মডিউলের ফাউন্ডেশন ডিফারেন্ট। ফার্স্টে আমি যদি রিডিং এর কথা বলি, দেখুন রিডিং এ আমরা যদি একটা কোশ্চেনে চলে যাই, দেখেন একটা ক্যামব্রিজ, এটা ক্যামব্রিজ 19, এখানে যদি আমরা চলে যাই, তখন আমরা দেখব যে পুরো প্যাসেজটা যদি দেখি, দেখেন এই যে এখান থেকে কোশ্চেনটা শুরু হয়েছে, ভাই ভালো করে খেয়াল করেন, একাডেমিকের জন্য দেখাচ্ছি। এখান থেকে কোশ্চেনটা শুরু হয়েছে, প্যাসেজটা শুরু হয়েছে, পুরো 2 পাতা জুড়ে একটা প্যাসেজ। এখন আমি যদি আপনাকে এই প্যাসেজটা ভালো করে বুঝে পড়তে বলি, আপনার আসলে কত সময় লাগবে, আপনার মানে একটা পেজ পড়ে ভালো করে বুঝতে আমাদের কত সময় লাগে, এই জিনিসগুলো আমরা জাজ করি না। এটা খুব ইম্পর্ট্যান্ট। এখন আপনার পড়তে যদি এই 2টা প্যাসেজ পড়তে যদি আপনি 20 মিনিট সময় নেন, এটা আপাত দৃষ্টিতে এটা খুব একটা বড় সময় না, কিন্তু IELTS এর জন্য এটা অনেক বড় সময়। কারণ আমাদেরকে 3টা আর্টিকেল, টোটাল 3টা আর্টিকেল আমাদেরকে সলভ করতে হবে 60 মিনিটে। আসলে 60 মিনিট আমাদের থাকে না, আমাদের থাকে আসলে 55 মিনিট। কারণ রিডিংয়ে আপনাকে আবার অ্যান্সার শিটে ট্রান্সফার করতে হয়। তো 40টা অ্যান্সার ট্রান্সফার করতেও তো 5 মিনিটস টাইম লাগবে। এই জায়গাতে আমরা এক একটা প্যাসেজের জন্য আসলে 20 মিনিট করেও সময় পাই না। তো সেই জায়গাটায় আপনি যদি কুইক রিডার না হন, তখন আপনার জন্য কিন্তু রিডিং এ স্কোর করাটা অনেক বেশি ডিফিকাল্ট। আপনাকে কুইক রিডার হইতে হবে। হু ইজ কুইক রিডার? কুইক রিডার ইজ নট দ্য পার্সন হু ক্যান জাস্ট রিড কুইক। কুইক রিডার ইজ এ পার্সন হু ক্যান রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড কুইক। তাদেরকে আমরা কুইক রিডার বলি ভাই, যিনি মোটামুটিভাবে পড়ে ভালো করে দ্রুত বুঝে ফেলতে পারেন, ওনাদেরকে আমরা কুইক রিডার বলে থাকি। তো এই ফাউন্ডেশনে আপনাকে কাজ করতে হবে এই স্কিলগুলো নিয়ে, যে কোন স্কিলগুলো আমার দরকার কোন মডিউলের জন্য। বুঝা গেছে? এখন থেকে আপনি যদি ট্রাই করতে চান ফাউন্ডেশন লেভেলে, যে আমি প্রত্যেকটা মডিউলে আমার ফাউন্ডেশনটা গড়ে তুলবো রিডিং এর জন্য, আপনাকে প্রথমে কুইক রিডার হওয়া ট্রাই করাটা উচিত। দ্যাটস নাম্বার 1। এরপরে হচ্ছে দেখেন লিসেনিং লিখছে ওরা ভুল। ওকে, লিসেনিং। তো লিসেনিং এর ক্ষেত্রে অ্যাকসেন্ট আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বড় একটা রোল প্লে করে। অ্যাকসেন্ট আন্ডারস্ট্যান্ডিংটা কি? অ্যাকসেন্ট বলতে দেখেন, সাপোজ আপনি যদি একটা বাংলাদেশি ইন্ডিয়ান মানুষের ইংলিশ শুনেন, ইন দ্য মিন টাইম আপনি যদি একটা ব্রিটিশ পার্সনের যখন ইংলিশ শুনেন, এবং সাথে দেখা যায় যে আপনি যদি একটা আমেরিকান মানুষের ইংলিশ শুনেন, এবং দেখা যায় যে এরপর অস্ট্রেলিয়ান, কানাডিয়ান, আপনাদের IELTS এর যে লিসেনিং পার্টটা আছে, ওই লিসেনিং পার্টটাতে মোটামুটিভাবে দেখতে পাই যে অনেকগুলো অ্যাকসেন্ট ব্যবহার করে। কি কি ধরনের অ্যাকসেন্ট ব্যবহার করে? যেটা বললাম, ইউকের অ্যাকসেন্ট তারা ইউজ করে, মানে ব্রিটিশ অ্যাকসেন্ট। আবার দেখা যায় অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট ইউজ করে, আমেরিকান অ্যাকসেন্ট ইউজ করে, ক্যানাডিয়ান ইউজ করে, এবং বিল্যাঙ্গুয়েল একটা অ্যাকসেন্টও সবসময় থাকে। এটা কাদের জন্য? এটা সাধারণত তাদের জন্য যারা এই ইংলিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কান্ট্রিতে থাকে না, তাদের জন্য। এই জায়গাটায় দেখুন, আপনি পরীক্ষা দিবেন লিসেনিং, বুঝেন, কিন্তু পরীক্ষা দিবেন লিসেনিং। এখন লিসেনিংয়ে এক একটা জায়গায় তারা অনেক কথা বলে। এটার যদি আমি আপনার প্রত্যেকটা বইয়ের দেখবেন যে শেষের দিকে যখন চলে যাবেন, সেখানে কিন্তু আপনাদের 2টা জিনিস দেওয়া থাকে। একটা দেওয়া থাকে স্ক্রিপ্ট দেওয়া থাকে। আপনি দেখবেন যে স্ক্রিপ্টে অনেক কথা বলা থাকে, সেখান থেকে আপনাকে পিক করতে হয় একটা ওয়ার্ড। ভাই দেখা যাচ্ছে যে পুরো 1 পাতা পড়ে, পুরো 1 পাতা তারা কথা বলে, সেখান থেকে আপনাকে ওয়ার্ড চুজ করতে পারেন, আপনি অ্যান্সার হয় 5টা, 6টা, 7টা, এর বেশি হয় না।
তার মানে আপনি যদি ছোট জিনিসও যদি মিস করে যান লিসেনিং এর ক্ষেত্রে, তখন কিন্তু আপনার জন্য অ্যান্সার করাটা অনেক বেশি ডিফিকাল্ট হবে। এই কারণে আপনাকে যেটা করা উচিত, প্রথমত লিসেনিং এর ফাউন্ডেশনটা যদি আপনি নিজেকে ইমপ্রুভ করতে চান, যে আমি লিসেনিং এর ফাউন্ডেশনটা আস্তে আস্তে আমি ইমপ্রুভ করবো, যাতে করে আমি যে কোনো জিনিস লিসেনিং এর ফাউন্ডেশনকে আপনি শুনে বুঝতে পারেন। ভাই, দ্যাটস দ্য ফার্স্ট থিং। লিসেনিং পরীক্ষা আপনি শুনে বুঝতে পারতেছেন না, তাহলে তো আপনার জন্য লিসেনিং এ ভালো করাটা ডিফিকাল্ট হবে। এখানে তো কোনো ম্যাজিক নেই, তাই না? তো সেই জায়গা থেকে আপনার করা উচিত যে ঠিক আছে, আমি লিসেনিং এর বিভিন্ন ধরনের অ্যাকসেন্ট আমি প্র্যাকটিস করব। এটা হওয়া উচিত আপনার লিসেনিং এর ফাউন্ডেশনে কাজ করা। ওকে, অলরাইট। স্পিকিং এর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, দেখুন, প্রথমে সিম্পল জিনিস চিন্তা করেন। আমরা যখন যে কোনো ব্যাপারে কথা বলি, ইভেন বাংলায়ও যখন আমরা কথা বলি, কথা বলা শেখার চেষ্টা করি আমরা তখন আমরা কি করি? প্রথমে আমরা নিজের সম্পর্কে কথা বলি। উই টক অ্যাবাউট আওয়ারসেলভস। নিজের সম্পর্কে পুরো কথাটা আমরা বলি, কারেক্ট? নিজের সম্পর্কে। এই জিনিসটাই আমাদের প্রথমে চেষ্টা করা উচিত। এবং এটা কেন আমরা চেষ্টা করছি? এটা চেষ্টা করার প্রথম কারণ হচ্ছে, আমরা যদি IELTS এর যে কোনো একটা স্পিকিং কোশ্চেনে যদি আমরা চলে যাই, এখানে আমরা দেখবো যে ফার্স্ট যে পার্টটা আমাদের আছে, সেই ফার্স্ট পার্টটা পুরোটাই আপনার সম্পর্কেই আপনাকে জিজ্ঞেস করা হয়। সাপোজ দেখুন, এখানে টপিকটা ডিফারেন্ট, বাট ইট ইজ অ্যাবাউট ইউ। দেখুন একটু, প্রথমটা কি নিয়ে বলছে? ট্রাভেলিং বাই প্লেন। এই লিখেন তো, কে কে প্লেনে ট্রাভেল করছেন? আরে সত্য কথা বলেন, প্লেনে ট্রাভেল করলে তো আর অনেক বড় কিছু না, ছোট কিছু না। যারা যারা ট্রাভেল করছেন বলেন যে হ্যাঁ করছি, আর কারা কারা করেন নাই সেটাও বলেন যে আমি করি নাই এখনো। অনেকেই করেন নাই। তো দেখেন, যখন আপনাকে এই কোয়েশ্চেনটা করা হবে, হ্যাভ ইউ ট্রাভেলড এ লট বাই প্লেন, তখন আপনার বানিয়ে বলার দরকার নাই যে হ্যাঁ আমি অনেক বেশি ট্রাভেল করছি। নো, ইউ সে দ্য ট্রুথ। দেখেন, একটা জিনিস মনে রাখবেন, আপনাকে অনেকে শেখাবে, স্পিকিং এর জন্য অন্তত শেখাবে আপনাকে অনেকে, যে স্পিকিং এ আপনি বানায় বানায় কথা বলেন। ভাই, একটা জিনিস চিন্তা করেন, আপনি যখন একটা সত্য কথা বলতে মানুষ বেশি আটকায় নাকি একটা মিথ্যা কথা বলতে মানুষ বেশি আটকায়? অ্যান্সারটা আমরা সবাই জানি। যেখানে আমরা জানি যে আমরা যখন কোনো কিছু বানিয়ে বলার চেষ্টা করব, মিথ্যা বলার চেষ্টা করব, তখন আমরা আটকে যাব বেশি, আমাদের ফ্লুয়েন্সিতে প্রভাবটা পড়বে বেশি। সিম্পল, সত্যটা বলবেন। আপনি যদি আপনাকে জিজ্ঞেস করছে ধরেন ড্যান্সিং নিয়ে, ফার্স্টে যে ডু ইউ লাইক ড্যান্সিং, এখন আপনি পছন্দ করেন, আপনার বলা তো দরকার না, আপনি পছন্দ করেন, আপনি ব্যাখ্যা করেন কেন পছন্দ করেন না। যেমন জিজ্ঞেস করলেন ডু ইউ লাইক ড্যান্সিং, আপনি বলবেন নট রিয়েলি। এটা দিয়ে শুরু করেন যে আমি পছন্দ করি না, তারপরে ব্যাখ্যা করেন মেইনলি বিকজ it make me conscious and I am a shy person. ওকে, সত্যটা বলেন। সত্যটা যখন বলবেন তখন আপনার জন্য ইজিয়ার হয়। আচ্ছা, এই জায়গাটাই হচ্ছে যেটা বললাম, আপনার সম্পর্কে কথা বলা শেখা। আপনার সম্পর্কে আমরা তো মনে করি যে আমাদের সম্পর্কে কথা বলা মানে কি আমাদের নাম, কোথায় পড়ি, হচ্ছে বাবার নাম কি, এগুলো আপনার সম্পর্কে আরো অনেক অনেক জিনিস বলা যায়। এই যে আপনি প্লেনে কখনো ট্রাভেল করেছেন কিনা, হোয়াই ডু ইউ থিঙ্ক সাম পিপল এনজয় ট্রাভেলিং বাই প্লেন, এটাও আপনার সম্পর্কে কথাবার্তা বলা, আপনার থট প্রসেস নিয়ে কথাবার্তা বলা। আপনি কি চিন্তা করছেন, এক একজন এক একটা চিন্তা করবে। কেউ কেউ বলবে যে মেবি ইট ইজ আ লাক্সারি, ইট ইজ টাইম সেভিং। এক একজনের জন্য অ্যান্সারটা এক এক রকম হবে, এক একজনের অপিনিয়ন এক এক রকম হবে, কিন্তু আপনারটা আপনার নিজের থেকে বলতে হবে। সো এই জায়গাটাই স্পিকিং এর প্রথম যে শুরুটা করা উচিত, যে আমি নিজের সম্পর্কে বলতে পারা। নিজের সম্পর্কে মানে আবারও বললাম, ওই যে নাম আর উল্লং না। নিজের সম্পর্কে বলা মানে নিজের পছন্দ অপছন্দ, নিজের খাবার পছন্দ, নিজের ট্রাভেলিং পছন্দ কিনা, সবকিছু নিয়ে কথা বলতে পারা। এটা যখন আমরা পেরে যাব, তখন দেখবেন যে আপনার জন্য লিঙ্ক করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। ওকে, তো রিডিং গেল, লিসেনিং গেল, অ্যান্ড দেন স্পিকিং। ফাইনালি রাইটিং। রাইটিং আমাদের পরীক্ষা আসে কি? একাডেমিকে আসে গ্রাফ বা একটা আপনাকে রিপোর্ট লিখতে হয়। একাডেমিকে একটা রিপোর্ট লিখতে হয় টাস্ক ওয়ানে একটা রিপোর্ট লিখতে হয়। গ্রাফের উপর হইতে পারে, ফ্লো চার্টের উপর হইতে পারে। জেনারেল ট্রেনিং এর টাস্ক ওয়ানে আসে একটা লেটার। কি লেটার? দুই ধরনের লেটার আসতে পারে, একটা হচ্ছে প্রফেশনাল লেটার বা আরেকটা হচ্ছে যে পার্সোনাল লেটার। দুই ধরনের লেটার সাধারণত জেনারেল ট্রেনিং আসে। টাস্ক টুতে কি আসে? সেম আসে, একাডেমিক এবং জেনারেল ট্রেনিং দুটাতে একটা এসে লিখতে হয়। তবে এখানে একটা বাইন্ডিং আছে, 250+ ওয়ার্ড আপনাকে লিখতে হয়। আমরা যদি একটা কোশ্চেন যদি বের করি টাস্ক 2 এর, এখানেই খুঁজে পাবো। এই যে ধরেন এটা একটা কোশ্চেন, এটা টাস্ক 2 এর একটা কোশ্চেন, দ্য ওয়ার্কিং উইক শুড বি শর্টার অ্যান্ড ওয়ার্কার্স শুড হ্যাভ এ লঙ্গার উইকেন্ড। তো তারা বলছে যে আপনারা যতক্ষণ এখন মানুষজন কাজ করে তার থেকে কম কাজ করা উচিত,
এবং মানুষের উইকেন্ডটা হলিডেটা আরেকটু বেশি হওয়া উচিত। যারা 5 দিন করে তাদের 4 দিন হওয়া উচিত, যারা 6 দিন করে তাদের 5 দিন হওয়া উচিত। ব্যাপারটা অনেকটা এরকম। যারা 10 ঘন্টা করে তাদের 8 ঘন্টা হওয়া উচিত, যারা 8 ঘন্টা করে তাদের 7 ঘন্টা 6 ঘন্টা হওয়া উচিত। দ্যাটস হোয়াট দে আর সেইং। আপনি অ্যাগ্রি করেন নাকি ডিসঅ্যাগ্রি করেন? আলটিমেটলি এটা ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা অংশ, যে আপনি নিজের থেকে জিনিসপত্র লেখা। আপনি যখন আপনার রাইটিং এর ফাউন্ডেশন নিয়ে কাজ করবেন তখন আপনার চেষ্টা করা উচিত যে কোনো টপিকে আপনার লিখতে পারার যে ক্যাপাবিলিটি এটা আস্তে আস্তে গ্রো করা। এটা হচ্ছে আপনার রাইটিং এর ফাউন্ডেশন। ওকে, এই ফাউন্ডেশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার IELTS প্রিপারেশনের জন্য। যদি আপনার নিজের ফাউন্ডেশনটাকে যদি আপনি বিল্ড আপ না করতে পারেন তখন দেখবেন যে পরবর্তীতে আপনি একটা লুপ আটকাবেন। যারা IELTS অলরেডি প্রিপারেশন শুরু করেছেন তারা এটা মেলাতে পারবেন যে আমি যতবারই প্র্যাকটিস করি, যতবারই আমি ট্রাই করি, দেখা যাচ্ছে যে আমার স্কোরটা একই জায়গায় ঘুরপাক করছে। হতে পারে সেটা 25-এর আশেপাশে ঘুরপাক করছে, হতে পারে 30-এর আশেপাশে ঘুরপাক করছে, হতে পারে 18-র 18 to 20-তে ঘুরপাক করছে। এরকম অনেক আছি না? এটার মেইন কারণ হচ্ছে আপনি শুধুমাত্র নিজেকে টেস্ট করছেন। আপনি কখন আপনার ফাউন্ডেশনটা ঠিক কতটুকু আছে সেটাই আমরা ঠিকমতো যাচাই করি না। লেট অ্যালোন সলভ দ্যাট ইস্যু। আগে তো ঠিক করতে হবে যে আচ্ছা এটা হচ্ছে জিনিসপত্র, এই জায়গায় আমার প্রবলেম। যখন আমরা রিডিং এর ফাউন্ডেশন নিয়ে কাজ করব, কুইক রিডার হওয়ার চেষ্টা করব, লিসেনিং এরটা কাজ করব, আমরা অ্যাকসেন্ট আন্ডারস্ট্যান্ড করার আমাদের যে ক্যাপাবিলিটি এটা বাড়ানোর চেষ্টা করব। স্পিকিং প্রথমে শুরুই করব আমরা আমাদের সম্পর্কে, পৃথিবীর যত যত জিনিসপত্র আছে সবকিছু নিয়ে যাতে আমাদের সম্পর্কে, নিজের সম্পর্কে বলতে পারি। রাইটিং যখন চেষ্টা করব তখন ফ্রি হ্যান্ড রাইটিংটা নিয়ে আমরা কাজ করব। তখন দেখবেন যে আপনার জন্য নেক্সট স্টেজে মুভ করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। নেক্সট স্টেজটা কি? এবার হচ্ছে আপনি IELTS এর মেইন জায়গায় আপনার এন্ট্রি নেওয়া। যে তবে এই জায়গাটাই হচ্ছে IELTS এর যত যত কোশ্চেন টাইপস আপনাদের আছে, মোটামুটিভাবে যদি আমরা বলি IELTS এর যত কোশ্চেন টাইপস আপনার আছে তার মধ্যে কিছু কোশ্চেন টাইপস আছে একটু প্রায়োরিটি দিয়ে আপনাকে পড়তে হয়। এই জায়গাটায় মনে হয় আমরা অনেকে ভুল করি, এটা করা উচিত না। যেমন আমি যদি আপনাকে দেখাই IELTS এর টোটাল কোশ্চেন টাইপস হচ্ছে ভাই 33 টাইপস। আন্ডারস্ট্যান্ডেবলি দ্যাট ইজ ট্রু। টোটাল 33টা কোশ্চেন টাইপস কিন্তু IELTS আছে। কেমন? রিডিংয়ে ধরেন 9টা কোশ্চেন টাইপস টোটাল যদি হিসাব করি আমরা। ট্রু ফলস নট গিভেন আছে, ফিল ইন দ্য গ্যাপস আছে, সাথে ফিল ইন দ্য গ্যাপসের 2টা আলাদা টাইপস আছে, ম্যাচিং এর এরকম 3টা আছে, MCQ, সেন্টেন্স এন্ডিং। এখন কথা হচ্ছে সবকিছু তো আমরা পড়বো ঠিক আছে, কিন্তু ইম্পর্টেন্ট নন ইম্পর্টেন্ট এইসব জিনিসও তো আছে। এই জায়গাটাই প্রায়োরিটিটা একটু খেয়াল রাখতে হবে যে কোন জিনিসটা আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ। আমরা যদি ধরেন যে কোনো একটা ক্যামব্রিজের, এটা ক্যামব্রিজ 19, সো এটা একদম লেটেস্ট বইয়ের আপনাদের ক্যামব্রিজ 19 এর টেস্ট 2। আপনার রিডিং এর জন্য প্রধান যে 2টা কোশ্চেন টাইপস বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন এবং ফিল ইন দ্য গ্যাপস। খুব বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ এই 2টা কোশ্চেন টাইপস থেকে আপনার অ্যারাউন্ড 25 কোশ্চেন্স আপনার পরীক্ষায় আসবে, আর 26 পেলে হচ্ছে 6.5। তো এই 2টা কোশ্চেন টাইপ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি আপনাকে একটা দেখিয়ে দিচ্ছি, আপনি যদি আরো দেখেন আপনি ঠিক এই সিনারিওটা দেখতে পাবেন। যেমন প্রথম প্যাসেজে কি আসছে ভাই? প্রথমে ফিল ইন দ্য গ্যাপস আসছে। কয়টা আসছে? 4টা। এরপরে কি আসছে? ট্রু ফলস নট গিভেন। তো প্রথম 13টা এই 2টা কোশ্চেন টাইপস থেকে। এরপরে প্যাসেজ 2তে যদি আমরা চলে যাই তখন দেখতে পাবো যে প্রথমে একটা ম্যাচিং আসছে, এরপর ফিল ইন দ্য গ্যাপস আরো 4টা। তো 13 ছিল, এখানে 4, 17, দেন এখানে MCQ আসছে। আচ্ছা, থার্ড প্যাসেজে যদি আমরা চলে যাই এখানে 1 2 3 4 5 6, সো 17 প্লাস 6 ইজ 23 অলরেডি। অ্যান্ড দেন এখানে আরো কয়েকটা, প্রায় 27-28টা। তো সি, আপনার রিডিংয়ে ভালো করার জন্য যদি আপনি ট্রু ফলস নট গিভেন, ফিল ইন দ্য গ্যাপসে ভালো হন তাহলে আপনার জন্য ভালো করাটা খুব সহজ। আর আপনি যদি এই 2টা কোশ্চেন টাইপসের কোনোটাতেও যদি আপনার কনফিউশন থাকে, আপনার উইকনেস থাকে, তখন আপনার জন্য ভালো করাটা অনেক বেশি কঠিন। কারণ এখান থেকে 25 প্লাস কোশ্চেন আপনার সব সময় আসে এই 2টা কোশ্চেন টাইপস থেকে। তো আমরা সব কিছু পড়বো তো ভাই ঠিক আছে, কিন্তু এই 2টা কোশ্চেন টাইপসকে একটু বেটার ওয়েতে, একটু বেশি প্রায়োরিটি দিয়ে আমাদেরকে পড়তে হবে। এটাতে আমরা 10-এ যদি 7 পাওয়া যায় আমরা খুশি হয়ে যাব না, আমরা চেষ্টা করব কেন 9 কেন পাবো না। দ্যাটস হোয়াট ইউ নিড টু ট্রাই। ওকে, লিসেনিং এর জন্য দেখুন, লিসেনিং এ হচ্ছে টোটাল 4টা পার্ট থাকে, বুঝতে পারছি? টোটাল 4টা পার্ট লিসেনিং এ থাকে, এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা লিসেনিং এর জন্য যে ব্যাপারটা সেটা হচ্ছে যে পার্ট 1টা অনেক বেশি সহজ। কিন্তু প্রবলেমটা বলি, পার্ট 1টা সহজ, আপনারা 8 পেয়ে খুশি হয়ে যান। দ্যাটস দ্য প্রবলেম। যেহেতু পার্ট 1টা সহজ, দেখেন সহজ হচ্ছে পার্ট 1, পার্ট 4। পার্ট 4-এ মানুষ খারাপ করে কারণ পার্ট 3-তে এত ডিফিকাল্টি ফেস করে
দেন ডিমোটিভেটেড হয়ে পার্ট 4টা খারাপ করে, পার্ট 4 ডিফিকাল্ট না। অ্যান্ড দেন পার্ট 2 এর প্রথম অংশটা সবসময় মনে রাখবেন, IELTS এ রিডিং বলেন, লিসেনিং বলেন, এখানে অ্যারাউন্ড 25 কোয়েশ্চেন তো তাদের জন্য করবে যারা 6 পেতে চায়, 6 এর আশেপাশে যারা পেতে চায়, এটা তো তাদের জন্য করবে। এখন কথা হচ্ছে যে আপনি ওই যে যারা 6 পেতে চায় ওদের জন্য যে কোয়েশ্চেনগুলো সেগুলো আপনি কতটুকু ভালো করে দিতে পারছেন। সেখানে যদি আপনি 25-এ যদি আপনি 19 পান তাহলে আপনার জন্য স্কোর করা কঠিন, কারণ বাকি 15টা একটু ডিফিকাল্ট। পার্ট 3 পুরোটা 10টা, আর পার্ট 2 এর যে লাস্ট অংশটা থাকে আরও 4-5টা, 14-15টা মোটামুটি ডিফিকাল্ট। সেখান থেকে আপনি হয়তো যদি 5-6, কিন্তু এই 25 থেকে যদি আপনি 23-24 পেয়ে যেতে পারেন তখন আপনার জন্য স্কোর করাটা অনেক বেশি সহজ। তো আমরা দেখা যায় যে অনেক সময় বেশি পার্ট 3 নিয়ে অনেক বেশি বদার থাকি। এটা খুব সহজ একটা জিনিস ভাই, চিন্তা করেন। পার্ট 1-এ যদি আপনি 8 পাচ্ছেন, আমি ধরলাম, এখন পার্ট 3-এর MCQতে আপনার 5টার মধ্যে হয়তো 2টা হয়, 5টার মধ্যে, বোঝেন ব্যাপারটা, 5টার মধ্যে আপনার 2টা হয়। এখন আপনি চাচ্ছেন যে 5টার মধ্যে 4টা হোক, এখানে 2 বাড়াইতে যাচ্ছেন। এখন ভাই এই জায়গায় 2 বাড়ানো সহজ, পার্ট 1-এ 2 বাড়ানো সহজ নাকি পার্ট 3-তে 2 বাড়ানো সহজ? আগে এটা ট্রাই করেন যে এখানে কেন আমি ভুল করব। এটা তো সহজ, তাহলে আমি এটা তো ভুল করা তো ঠিক না। এখানে ঠিক আছে ভুল হচ্ছে, এটা কঠিন, আই গেট ইট, বাট এটা তো সহজ, এখানে কেন আমি ভুল করব? তো এই জিনিসগুলোতে যে আপনারা অনেক সময় দেখা যাচ্ছে ডিফিকাল্ট জিনিসে মনোযোগ দিতে গিয়ে আমাদের যে নিজের যে স্ট্রেংথ আছে সেই জায়গা থেকে আমরা অনেক সময় দূরে সরে যাই। সো প্লিজ লিসেনিং এর ক্ষেত্রে পার্ট 1, পার্ট 4 এবং পার্ট 2 এর যে প্রথম অংশটা, ছোট ছোট MCQ যেগুলো আসে একদম সহজ, এই জিনিসগুলোতে একটু বেশি মনোযোগ দিবেন। ফার্স্ট পার্ট 1, দেন পার্ট 4, অ্যান্ড দেন পার্ট 2 এর প্রথম অংশ। রাইটিং এর জন্য একটা ক্যালকুলেশন আপনাদেরকে দেখাই, আমি অনেকবার অনেক জায়গায় দেখিয়েছি। ক্যালকুলেশন দেখানো জাস্ট বলে দেই। ধরেন আপনি টাস্ক 2-তে, হ্যাঁ, টাস্ক 2-তে ধরেন আপনি 7 পাইছেন, আর টাস্ক 1-এ ধরেন আপনি 6.5 পাইছেন, আপনার ওভারঅল স্কোর হয়ে যাবে 7। কিন্তু টাস্ক 2-তে আপনি 6.5 পাইছেন, টাস্ক 1-এ আপনি ধরেন 7 পাইছেন, আপনার ওভারঅল স্কোর হয়ে যাবে 6.5। আমি ক্যালকুলেশনটা এখন দেখালাম না, বাট দ্যাটস দ্য ওয়ে। তো আপনার যে স্কোরটা রাইটিংয়ে লাগবে সবসময় মনে রাখবেন, দ্য স্কোর ইউ নিড ইন ইউর রাইটিং মডিউল, ইউ মাস্ট গেট দ্যাট স্কোর ইন ইউর রাইটিং টাস্ক 2। টাস্ক 1-এ যদি আপনি 0.5 কম বা বেশিও পান, ইট উইল নট গোনা ম্যাটার। তো আমরা যখন ট্রাই করব আমাদের উচিত হচ্ছে, আমরা পার্ট 1টাকে তো আমরা অবশ্যই পড়বো, বাট পার্ট 2টাকে হচ্ছে আমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বো, প্রায়োরিটি বেসড। অ্যান্ড দেন স্পিকিং। এতক্ষণ ধরে স্পিকিং প্রিপারেশনটা একটু আলাদা হবে। এতক্ষণ ধরে ধরেন রিডিং, লিসেনিং আর রাইটিং, এই 3টা পার্ট আমরা যেমন কোশ্চেন টাইপস ধরে ধরে যে এই পার্ট পড়বেন, এই কোশ্চেন টাইপস পড়বেন, স্পিকিং এর জন্য এই জায়গাটায় এসেও কোশ্চেন টাইপসে না গিয়ে এখনো ফাউন্ডেশন বিল্ড আপে মনোযোগ দেওয়া উচিত। কেমন? দেখুন, স্পিকিং এর ক্ষেত্রে যদি আমরা পার্ট 1-এ বলি, পার্ট 1-এ একদম আপনার সম্পর্কে জিজ্ঞেস করে, এভরিথিং ইজ অ্যাবাউট ইউ, মাত্র যেটা দেখালাম পার্ট 1-এর ক্ষেত্রে। এখানে আপনার সম্পর্কে যখন কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়, আপনি কতক্ষণ আর অ্যান্সার করবেন? 20 সেকেন্ডস, এর বেশি তো না। পার্ট 2-তে আপনাকে 1 মিনিট সময় দেওয়া হয় এটা বোঝার জন্য, নোটস নেওয়ার জন্য, আপনার অ্যান্সারটাকে প্রিপেয়ার করার জন্য। অ্যান্ড দেন তারপর আপনাকে 2 মিনিট দেওয়া হয় কথা বলার জন্য। অ্যারাউন্ড 100 সেকেন্ডস পর তারা আপনাকে থামিয়ে দেয়। পার্ট 3-তে কোয়েশ্চেনগুলো একটু ডেসক্রিপটিভ থাকে, সেই জায়গাটায় আপনাকে হয়তো অ্যারাউন্ড 30 to 40 সেকেন্ডসের মতো আপনি অ্যান্সার করেন, ডিপেন্ডস অন দ্য নলেজ ইউ হ্যাভ অ্যাবাউট দ্য কোয়েশ্চেন অর দ্য টপিক। তো দেখুন, স্পিকিং এর কোনো পার্টেই কিন্তু, কোনো কোয়েশ্চেনেই কিন্তু আপনাকে একটানা 2 মিনিটের বেশি কথা বলতে হয় না। এই জায়গাটায় আমরা মিস্টেক করি। আমরা অনেকভাবে চেষ্টা করি, আমরা যেটা চেষ্টা করি না যে আমার অ্যাচিভ করা উচিত যে আমি যে কোনো ব্যাপারে 2 মিনিট কথা বলতে পারবো ফ্লুয়েন্টলি। সিম্পল একটা ইনভেস্টিগেশন বা কোয়েশ্চেন আপনাদেরকে দেই। দেখুন, ধরেন একটা স্টুডেন্ট সে 10 মিনিট কথা বলতে পারে, কিন্তু সে 1 মিনিট ফ্লুয়েন্টলি বলতে পারে না, কিন্তু সে 10 মিনিট পারে। আরেকজন 10 মিনিট পারে না, সে 2 মিনিট ফ্লুয়েন্টলি কথা বলতে পারে। এটা হচ্ছে স্টুডেন্ট নং 1, এটা হচ্ছে স্টুডেন্ট নং 2। কোন স্টুডেন্টের IELTS এ স্কোর ভালো পাওয়ার পসিবিলিটি বেশি? অবভিয়াসলি দিস ওয়ান। সো আমাদের ট্রাই করা উচিত যে কোনো টপিকে যাতে করে আমরা 2 মিনিটের বেশি কথা বলতে পারি। এটা যদি আপনি কমপ্লিট করে ফেলেন তাহলে আসলে স্পিকিং আর কিছু থাকে না। তো আমাদের অন্য কিছু না, কোশ্চেন টাইপস না, কোশ্চেন টাইপস নিয়ে কাজ করবো আমরা, ঠিক আছে, বাট এটাই হচ্ছে আপনার মেইন জিনিস। প্রথমে নিজের সম্পর্কে বলা স্পিকিং এর ক্ষেত্রে, অ্যান্ড দেন যে কোনো ব্যাপারে 2 মিনিট কথা বলা ফ্লুয়েন্টলি।
এটা হচ্ছে আপনার প্রায়োরিটি হওয়া উচিত যে কোনো কোশ্চেন টাইপসের ক্ষেত্রে। ওকে, সো ফার সো গুড। ওকে, এখন চলে যাব আমরা শিখবেন তো ভাই কিভাবে শিখবেন, এটা অনেক ইম্পর্টেন্ট, রাইট? দ্য ওয়ে ইউ লার্ন, দ্যাটস দ্য সেম ওয়ে ইউ উইল গোন টু ইমপ্লিমেন্ট। তো এই জায়গাটাই এসে যখন আপনি শেখার চেষ্টা করবেন যে আপনার এতদিন ধরে আপনার যে গ্রামার স্কিল, আপনার যে ফাউন্ডেশন স্কিল, লিঙ্কিং ওয়ার্ড শিখেছেন, অনেক কিছু শিখেছেন, আপনি লিসেনিং এর জন্য অলরেডি অ্যাকসেন্ট প্র্যাকটিস করেছেন, রিডিং এর জন্য আপনি কুইক রিডার হওয়ার জন্য অলরেডি অনেকদিন ধরে চেষ্টা করেছেন, রাইটিং আপনি ফ্রি হ্যান্ড রাইটিং কোনো একটা টপিকে দিলে আপনি লিখে ফেলতে পারেন, স্পিকিং আপনি 2 মিনিট কথা বলতে পারেন। অ্যান্ড দেন এই জায়গাটায় যখন আপনি চলে আসবেন আপনার ফাউন্ডেশন ওকে, এখন আপনাকে এক্সাম অ্যাপ্রোচ নিয়ে আপনাকে কীভাবে প্যাসেজ সলভ করতে হবে সেই জিনিসগুলো নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে। সাপোজ লিসেনিং এর কথা যদি আমি আপনাদেরকে বলি, এমসিকিউ আছে, যেমন আমরা একটা কোশ্চেন বেরি করি, দেখেন লিসেনিং এর, এটা একটা লিসেনিং এর টাইপস, দেখেন এটা একটা লিসেনিং এর কোশ্চেন, এটাও ক্যামব্রিজ 19 থেকে সম্ভবত। দেখেন পার্ট 4 যদি আমরা চলে যাই, এখানে কি বলতেছে? আচ্ছা, এই ওয়ার্ডটা দেখেন, এটা এমন একটা ওয়ার্ড আমরা অনেকে যারা লাইফে একবারও দেখিনি এই ওয়ার্ডটা, তাই না? অনেকেই আছে এই ওয়ার্ডটা লাইফে দেখিনি, শুনেইনি, ফার্স্ট টাইম। এখন পরীক্ষায় যদি আপনার ভাই এরকম একটা ওয়ার্ড চলে আসে, তখন তো আপনি কনফিউজ হয়ে যাবেন, কি ভাই এটা কি দিয়ে দিচ্ছে। ইউ ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আপনার ওয়ার্ড হওয়া উচিত প্রথমত লিসেনিং এর ক্ষেত্রে অনেক ফিল ইন দ্য গ্যাপস আসে। পার্ট 1 এর তো ভাই 10টাই ফিল ইন দ্য গ্যাপস আসে, পার্ট 4 এ 10টা ফিল ইন দ্য গ্যাপস আসে, এখন দেখা যাচ্ছে পার্ট 2 বা 3 এর মধ্যে সেখানেও একটা ফিল ইন দ্য গ্যাপস আসে। তার মানে আপনি অ্যারাউন্ড 25 কোশ্চেন ফিল ইন দ্য গ্যাপস। সো দ্য স্কিল ইউ নিড ইজ ইন ফিল ইন দ্য গ্যাপস। দুই ধরনের হয়তো, বাট এই স্কিলটা হচ্ছে আপনার দরকার, ফিল ইন দ্য গ্যাপস। এখন ফিল ইন দ্য গ্যাপসের সবচেয়ে ইম্পর্টেন্ট যে স্কিলটা, সেই স্কিলটা হচ্ছে গেজ ওয়ার্ড। গেজ ওয়ার্ড কি মানে? হচ্ছে যে আপনি ওয়ার্ডগুলো গেজ করতে পারতেছেন যে কোন ধরনের, আপনি তো অ্যান্সার বের করতে পারবেন না, আপনি ওয়ার্ডগুলো গেজ করতে পারবেন যে কি হতে পারে, কোন ধরনের কি হতে পারে। যেমন এখানে প্রথমত যেটা বলছে দেখেন, অলসো নোন অ্যাজ ওয়াটার বিয়ার্স। বিয়ার্স তো আমরা জানি ভাল্লুক। ডিউ টু হাউ দে ড্যাশ। এখন কোনো একটা বিয়ারকে ওয়াটার বিয়ার বলা হয়, কেন বলা হয়? কারণ তারা এভাবে কি হইতে পারে, এভাবে চলাচল করে, এভাবে তারা ওয়াক করে, রান করে, এরকম ধরনের কোনো একটা ওয়ার্ডের জন্য আপনি শুনবেন। তার মানে এই যে এই জিনিসটা বাদে বাকি যত ওয়ার্ড আছে, যত রিপ্রেজেন্টেশন আছে, ওগুলাকে আপনি ইগনোর করবেন। যেমন আমি যদি আরো চলে যাই, যেমন ক্লজ অর ড্যাশ, যেমন আরেকটাতে যদি চলে যায়, বডি ফিল্ড উইথ এ লিকুইড দ্যাট ক্যারিজ। বুঝেন ভালো করে, বডি ফিল্ড উইথ লিকুইড, আপনি নিজের বডিটাকে চিন্তা করেন, আপনার বডিতে অনেক লিকুইড আছে। আচ্ছা, লিকুইড ক্যারিজ, কি ক্যারি করে ভাই? অ্যান্ড ব্লাড। আপনার বডি ব্লাড ক্যারি করে, আপনার বডি আর কি ক্যারি করে ভাই? চিন্তা করেন, আপনার বডি ব্লাড ক্যারি করে, তার মানে আমাদের বডি যা যা ক্যারি করে এরকম ধরনের কোনো একটা ওয়ার্ড আমাদের অ্যান্সারটা হবে। এর বাইরে যত ওয়ার্ড পাবো, যত কথা তারা বলবে, আমরা ওইদিকে ডিস্ট্র্যাক্টেড হব না। লিসেনিং বলেন, আইএলস এর যে কোনো পার্ট বলেন, ফার্স্ট জিনিসই হচ্ছে ওদের কাজই হচ্ছে আপনাকে কনফিউজ করা। কোশ্চেন ইজ, ডু ইউ ওয়ান্ট টু গেট কনফিউজ অর ডু ইউ ওয়ান্ট টু লার্ন? দ্যাটস দ্য কোয়েশ্চেন অ্যাকচুয়ালি হিয়ার। তো এই জায়গাটাই হচ্ছে আপনার একটু চেষ্টাটা করতে হবে যে আপনি ওয়ার্ডগুলোকে গেজ করতে পারছেন কিনা, তারা যে জিনিসটা জানতে চাচ্ছে আপনি সেটা ধারণা করতে পারছেন কিনা, তখন কিন্তু আপনার জন্য অ্যান্সার করা অনেক বেশি সহজ হবে। যেমন মাউথ শেপড লাইক এ ড্যাশ। এখন আপনি চিন্তা করেন, আমরা কারো মুখ দেখে, ধরেন কারো একজনের মুখ দেখে, যেমন আমি এখানে গ্যারেথ বেলকে কাউকে কে চিনেন, যেমন গ্যারেথ বেল, হ্যাঁ, ওর মুখ দেখলে অনেকে বলতো যে ওর ফেসটা হচ্ছে এটার মতো। এখন আমি ওয়ার্ডটা বলতেছি না, রেসিস্ট হয়ে যাবে, বলতো মানুষ যে ওর মুখটা হচ্ছে বানরের মতো। তো এখানেও তো এরকমই কোনো একটা কিছু হবে যে ওর মুখটা এটার মতো। আমরা যখন এমন কোনো ওয়ার্ড পাবো যেটা মাউথ শেপকে রিপ্রেজেন্ট করে, সেই ধরনের ওয়ার্ডটা এখানে অ্যান্সার হবে। যেমন ওরা এখানের অ্যান্সারটা হচ্ছে টিউব, ওর মুখটা হচ্ছে টিউবের মতো। এবার বুঝেন, তারপরে বলতেছে হ্যাবিটেন্ট, যেখানে আপনি বাস করেন। এখন আপনি যেখানে বাস করেন সেখানে তারা বলতেছে ভেরি রেজিলেন্ট অ্যান্ড ক্যান এক্সিস্ট ইন ভেরি লো অর হাই। আপনি যেখানে থাকেন সেখানে কোন কোন জিনিসগুলা লো থাকে আবার হাইও থাকে, চিন্তা করেন। আপনি যে জায়গাটায় বাস করেন সেখানে কোন কোন জিনিসগুলো অনেক লো থাকে, আবার কোন কোন জিনিসগুলো অনেক হাই থাকে। আচ্ছা, যেহেতু এখানে ভাল্লুক টাল্লুক বলতেছে, অবশ্যই ক্রাইম তো আর অ্যান্সার হবে না। সাধারণত আমরা যখন একটু চিন্তা করেন, যেখানে জীবজন্তু থাকে সেখানে কোন জিনিসটা অনেক লো থাকে, কোন জিনিসটা অনেক হাইও থাকে। যেমন এখানে অ্যান্সারটা হচ্ছে টেম্পারেচার্স।
টেম্পারেচারটা অনেক বেশি বাড়তেও পারে, অনেক বেশি কমতেও পারে। এখানে অ্যান্সার কখনো অক্সিজেন হবে না, অক্সিজেন লেভেল হইতে পারে, অক্সিজেন কখনো অ্যান্সারটা হবে না। অক্সিজেন লেভেল কম বেশি হতে পারে। এখানে অ্যান্সারটা মোবাইল ফোন হবে না। ওরা যদি মোবাইল ফোন যদি বলে কোথাও, এখানে অ্যান্সারটা সেটা হবে না, কারণ মোবাইল ফোন কমে বাড়ে না। ওয়াটার লেভেল হইতে পারে, ওয়াটার লেভেল কমছে বাড়ছে। সো সি, আপনি যখন বুঝতে পারতেছেন যে কোন ধরনের ওয়ার্ড, এটা জাস্ট একটা সাবকনসিয়াস মাইন্ড থট প্রসেস, যে আপনি জাস্ট একটু চিন্তা করতেছেন, এটা একটা স্কিল, এটা একদিনে হবে না। যেমন আমি আজকে দেখাই দিচ্ছি, কালকে থেকে কি আপনি সব ওয়ার্ড গেস করতে পারবেন না, একদিনে হবে না। ইউ নিড টু প্র্যাকটিস মোর। সো আমরা যদি ধারণা করে ফেলতে পারি যে এই ধরনের ওয়ার্ডই আমার অ্যান্সার হবে, তখন আমাদের জন্য অ্যান্সারটা পিক করা, কালেক্ট করা অনেক বেশি সহজ হয়ে যাবে। ঠিক আছে? তো এই যে কিভাবে শিখছেন, যেটা বললাম রিডিং এর, লিসেনিং এর জন্য। সো লিসেনিং এর জন্য আপনি যখনই কোথাও শিখবেন, গেইজ ওয়ার্ডটা আপনার জন্য অনেক বেশি বেশি কাজের। কেউ যদি আপনি যেখানেই শিখেন, আপনি নিজেও ট্রাই করেন, যেখানে শিখেন গেজিং ওয়ার্ড যদি আপনাকে না পড়ানো হয়, কারণ ভাই 25টার মতো 20টার উপরে কোশ্চেন আসবে, ফিল ইন দ্য গ্যাপস। আপনাকে জাস্ট এত এত কথা বলবো, সেখান থেকে একটা ওয়ার্ড পিক করে আপনাকে অ্যান্সারে বসাইতে হবে। তো এই একটা ওয়ার্ড পিক করা, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর ইউ দেন, যদি আপনি না ধরতে পারেন হোয়াট টাইপস অফ ওয়ার্ড আই এম লিসেনিং ফর। ওকে, ডান। রিডিং প্যাসেজ সলভ টুগেদার, এটা গুরুত্বপূর্ণ। একটা সময় ছিল যখন আমরা কোশ্চেন টাইপস বাই কোশ্চেন টাইপসটাকে বেশি গুরুত্ব দেওয়া হতো। কেন? কারণ তখন কোশ্চেন টাইপস বাই কোশ্চেন করলেই হয়ে যেত। কিন্তু ক্যামব্রিজের লেটেস্ট যে কোশ্চেনগুলো, লেটেস্ট যে আমরা বইগুলো দেখি, লেটেস্ট যে পরীক্ষাগুলো আমরা দেখি, সেখানে তারা কোশ্চেন টাইপসটা এমনভাবে ডিজাইন করে, আপনি যদি শুধু একটা কোশ্চেন টাইপস নিয়ে অ্যান্সার করতে যান, তারপর আপনি আরেকটা কোশ্চেন টাইপস অ্যান্সার করেন, আপনার সময় থাকে না। যেমন এটা ক্যামব্রিজ কোনো একটা যদি খুঁজে পাই, ওকে, যেমন আমি যদি এই ক্যামব্রিজটা একটু দেখি, ভালো করে খেয়াল করেন ভাই, এটা ক্যামব্রিজ 13 থেকে নেওয়া। এখন দেখেন এখানে হেডিং ম্যাচিং দেওয়া আছে, ভালো করে খেয়াল করেন ভাই। এখন এই হেডিং ম্যাচিং যদি আপনাকে করতে দেই, আর দুইটা প্যাসেজ যদি পড়তে দেই, খেয়াল করেন এই প্যাসেজটা 2 পাতা জুড়ে আছে হেডিং ম্যাচিং, প্রত্যেকটা প্যাসেজেই অ্যান্সার আছে, এ বি সি ডি ই এফ। তার মানে আপনাকে একদম পুরোটা জুড়ে পড়ে তারপরে অ্যান্সার করতে হবে। পুরোটা পড়ে আপনি অ্যান্সার করতেছেন কয়টা? 6টা, নট 8। এই পুরো প্যাসেজটা পড়তে আপনার 12 থেকে 15 মিনিট চলে যাবে অ্যাটলিস্ট। এগুলো অ্যান্সার করতে এখানেই আপনার 20 মিনিট 22 মিনিট চলে যাবে। তাহলে এই প্যাসেজে তো আরো কোশ্চেন আছে। তো এটা নট এ ভেরি গুড ওয়ে, দিস ইজ নট এ ভেরি গুড ওয়ে। গুড ওয়েটা কি? রাইট ওয়েটা কি? রাইট ওয়ে হচ্ছে, এখন যে ধরনের কোশ্চেন আসতেছে, এখানে প্যাসেজটা পুরোটা একসাথে সলভ করতে হয়। কি ধরনের? দেখেন, আপনি যখন হেডিং ম্যাচিংটা এখানে পেয়েছেন, এখানে হেডিং ম্যাচিংটা দেওয়া আছে। আপনি যদি কখনো হেডিং ম্যাচিং নাও করেন, এটা একটা কোশ্চেন টাইপ যেটা আপনি পরীক্ষায় পাবেন, মোটামুটিভাবে সব সময় আসে। তো এটা হচ্ছে একটা হেডিং ম্যাচিং এখানে দেওয়া আছে। ওকে, আচ্ছা, আমরা যদি দেখেন অন্য কোশ্চেন টাইপসগুলোর দিকে একটু মনোযোগ দেই, এখানে একটা ম্যাচিং স্টেটমেন্ট। ভাবেন ভাই, একটা ম্যাচিং করতেই জীবন শেষ, ওরা এখানে আরেকটা ম্যাচিং দিয়ে দিচ্ছে, একটা প্যাসেজে 2টা ম্যাচিং। ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। এরপর 3টা ফিল ইন দ্য গ্যাপস দিয়েছে। এখন আপনি যদি আলাদা করে আবার এই ম্যাচিং যদি আবার আলাদা করে করতে চান, এখানে আপনার সময় লেগে যাবে 8 থেকে 10 মিনিট। এত সময় তো আপনার নেই। তাহলে আমরা করব কি? আচ্ছা, আমরা হেডিং ম্যাচিংই করব, তবে আমরা অন্য কোশ্চেন টাইপসগুলোর দিকে একটু মনোযোগ রাখতে পারি। যেমন সাচাজ এই সিনারিওর ক্ষেত্রে আমরা এই নামগুলোকে একটু মাথায় রাখতে পারি, যে পিটার টুহি, থমাস গোয়েটস, জন স্টুইট, ফ্রান্সিসকো ওয়েমসফেল্ডার। কি হবে এই নামগুলো যদি আমরা মাথায় রাখি, তাহলে আমাদের বেনিফিটটা কি হবে? বেনিফিটটা হবে, যখন আমরা এই প্যাসেজটা অ্যান্সার করব, আমরা তো এই প্যাসেজটা অ্যান্সার করব, তাই না? হেডিং ম্যাচিং আমরা অ্যান্সার করব। যখন আমরা এখানে এই নামটা যখন দেখতে পাবো, পিটার টুহি, তখন আমাদের মাথা আসবে, ও আচ্ছা, পিটার টুহি, আমি তো এটার তো আরেকটা অ্যান্সার আছে, তাহলে আমি এই অ্যান্সারটা এখান থেকে করে ফেলি। তখন আপনাকে আবার নতুন করে পিটার টুহিকে খুঁজতে হবে না। আপনি যখন প্যাসেজ 2 করবেন, তখন এখানে যে থমাস গোয়েটস আছে, তখন আপনি থমাস গোয়েটসের অ্যান্সার করে ফেলতে পারবেন। এভাবে যখন আপনি আরেকটা প্যাসেজে জন স্টুইট পাবেন, এটা অ্যান্সার করবেন, আবার এরপর আপনি এটা অ্যান্সার করবেন। আবার দেখেন জন স্টুইট নিয়ে কিন্তু ফিল ইন দ্য গ্যাপসও আছে। তো তখন আপনি একই সাথে, যেমন অ্যাটেনশন সিস্টেম, দেখেন এই যে অ্যাটেনশন সিস্টেম এখান থেকে বের করেন, হাসি বের করে দেন, অ্যাটেনশন সিস্টেম লেখা আছে এখানে, এই যে অ্যাটেনশন সিস্টেম। যখন আপনি এই যে ডি নাম্বার প্যারাগ্রাফটা যখন আপনি অ্যান্সারটা করবেন, তখন যদি আপনি একই সাথে এই অ্যাটেনশন সিস্টেমের পরে যে ফিল ইন দ্য গ্যাপসটা, এই কোশ্চেনটারও কিন্তু আপনি অ্যান্সারটা করে ফেলতে পারবেন। এতে করে যে টাইমে আপনি হেডিং ম্যাচিং এর 6টা কোশ্চেন আপনি অ্যান্সার করতেন,
6টা কোশ্চেন আপনি অ্যান্সার করতেন, ওই সময় আপনি হয়তো 13টা পারবেন না, কিন্তু 10+ অ্যান্সার আপনি করে ফেলতে পারবেন। এতে করে আপনার প্রেশারটা কমে যাবে যে আচ্ছা 2-1টা বাকি আছে, বাকিটা তো আমি করে ফেলছি। অনেকটা সেম টাইম আপনাকে নতুন করে বারবার প্রত্যেকটা কোশ্চেন করতে হবে না। এটা একটা ওয়ে দেখালাম যে এখন রিডিংটা যখন আপনি করবেন যে কিভাবে আপনি শিখছেন, এটা অনেক ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি এভাবে পুরো প্যাসেজ একসাথে সলভ করা না শিখেন, আপনি হুট করে তো পরীক্ষা গিয়ে এটা ইমপ্লিমেন্ট করতে পারবেন না। শিখতে হবে, আবার প্র্যাকটিসও করতে হবে। তো এটা হচ্ছে মোটামুটি ভাবে ভাই রিডিং এর জন্য। রাইটিং এর জন্য যেমন আমি যদি একটা টাস্ক 1-এর কথাই বলি, টাস্ক 1-এ আমাদের সময়টা কম নেওয়া উচিত। যেমন 20 মিনিট তারা টাইম দেয়, খুব ভালো হয় যদি আমরা 18 মিনিটের নিচে আমরা শেষ করতে পারি। কারণ কি ভাই, আপনারা যখন লিখেন না, আইএলটিএস প্রিপারেশন আমরা যারা দেই তাদের বেশিরভাগই আমরা পড়াশোনার একটু বাইরে থাকি অনেকদিন। হুট করে যখন পড়াশোনাতে আসি, যখন লিখি, তখন আমাদের ভুল হয়, অনেক সিম্পল ভুল হয়, সিলি মিস্টেক হয়। এগুলো ভুল না, জাস্ট হয়ে যায়। একটা টেন্সের একটা সিম্পল ভুল হয়ে যায়, ইজ আর এগুলাতে ভুল হয়ে যায়, ছোট ছোট বানান অনেক সময় আমাদের ভুল হয়ে যায়। সেই জায়গাগুলো থেকে কিন্তু আপনার একবার যদি রিভাইজ আপনি না করেন, আমি সবসময় বলি আপনি আপনার রাইটিংটাকে একবার রিভাইজ করবেন, আপনি 0.5 বেশি পাবেন। রিভাইজ না করবেন, আপনার যা পাওয়ার কথা তার থেকে 0.5 কম পাবেন। কেন জানেন? কারণ আপনি ভুল করবেন, এটা 100%। আমি নিজে লিখলে আমি নিজেও ভুল করবো, সবাই করে। প্রবলেম ইজ, দ্য কোয়েশ্চেন ইজ, ডু ইউ ওয়ান্ট টু সলভ দোজ মিস্টেক্স? ওই ভুলগুলো আমি আবার সলভটা করতে চাই কিনা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সো এটা যদি আপনি একটা রিভাইজ না করেন, ওই সলভ হবে না। কারণ ভাই আপনি যদি ছোট মিস্টেকও করেন, টিচার তো নাম্বার ওখানে আপনাকে কমাইতে হবে। টিচার হ্যাজ নাথিং এলস টু ডু, কমাইতে হবে। ওই জায়গাটা থেকে রাইটিং টাস্ক 1 যখন শিখবেন, তখন ভাই একদম লাইন বাই লাইন শেখা উচিত। মানে কোনো এরকম না যে একটা রাইটিং পেয়েছি আমি যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দেখাই, আসেন। এই যে এটা আমাদের সার্ভার, এখানে হচ্ছে আমরা পড়াই সবাইকে। বার্ড চার্ট দেখেন ভাই, একটু ভালো করে দেখেন বার্ড চার্ট। তো এখানে এই বার্ড চার্টটা যদি আমরা ভালো করে দেখি, দেখেন এখানে আমরা প্রত্যেকটা সেন্টেন্সে তারা কি লিখবে এই জিনিসটা জানে তারা। একদম আমরা সেন্টেন্স দিয়ে দেইনি, বাট প্রথম সেন্টেন্সটা সে যখন লিখবে, সে ফার্স্ট পোর্শনটাকে কম্পেয়ার করবে, কারণ তারা চায় কম্প্যারিজন। এরপরে সেকেন্ড সেন্টেন্সে যখন সে যাবে, তখন সে বিগেস্ট ডিফারেন্স বের করবে, যে সবগুলা দেখবে যে কোনটার মধ্যে সবচেয়ে ডিফারেন্সটা বেশি হয়েছে। একটা 10-এ শুরু হয়েছে, 25-এ শেষ হয়েছে, তার মানে ডিফারেন্স 15। আরেকটা হচ্ছে 5-এ শুরু হয়েছে, শেষ হয়েছে 7-এ, ডিফারেন্স 2। এভাবে সবচেয়ে বড় ডিফারেন্স কোনটা হয়েছে সেটা নিয়ে এসে সেকেন্ড সেন্টেন্সটা লিখবে। আচ্ছা, দেন বার্ড চার্টে আরেকটা জিনিস হয়, দেখা যায় যে কোনো একটা চার্ট আছে, এটা বেশিরভাগ সময় সবগুলা থেকেই বেশি থাকে। আবার আরেকটা চার্ট আছে, বেশিরভাগ সময় সবগুলা থেকেই কম থাকে। এর পরের 2টা সেন্টেন্স হবে যেটা বেশিরভাগ সময়, যে মোস্ট পপুলার ফর মোস্ট অফ দ্য টাইম। এভাবে প্রত্যেকটা সেন্টেন্স সম্পর্কে আপনার জানতে হবে, যাতে করে বার্ড চার্ট আপনি পরীক্ষার হলে পাওয়ার সাথে সাথে আপনার কাছে মনে, ও আচ্ছা বার্ড চার্ট, ওকে, প্রথম সেন্টেন্সে আমি এটা লিখবো, সেকেন্ড সেন্টেন্সে আমি বিগেস্ট ডিফারেন্স লিখবো, থার্ড সেন্টেন্সে আপনি চিন্তা করতে হবে না এগুলো চিন্তা আপনাকে। তাহলে এখন প্রিপারেশন কেন নিচ্ছেন? পরীক্ষার হলে যায় যদি আপনাকে চিন্তা করতে হয়, তাহলে এখন কেন প্রিপারেশন নিচ্ছেন? চিন্তা তো এখন করতে হবে, যাতে করে পরীক্ষার হলেও চিন্তাটা না করা লাগে। ওই টাইমটাকে আমরা ইনভেস্ট করতে পারি টু ইমপ্রুভ আওয়ার স্কোর, না? দ্যাটস ইম্পর্ট্যান্ট। ওকে, অলরাইট। স্পিকিং এর জন্য এই পর্যায়ে এসে আপনার স্পিকিং এর যে লার্নিং ওয়েটা, সেই জায়গাটা আপনাকে একটু সচেতন হওয়া উচিত। সাচ অ্যাজ পার্ট 1, যেমন পার্ট 1-এ আমরা একটা মেথড বলি যে ডিআরই। কি হচ্ছে ডিরেক্ট অ্যান্সার? কিরকম ডিরেক্ট অ্যান্সার ভাই একটু বলি। সাপোজ আপনাকে কোশ্চেন করছে, ডু ইউ লাইক পার্কস? কি কোশ্চেন করলো? ডু ইউ লাইক পার্কস? আপনি পার্ক পছন্দ করেন কিনা? এখন আপনি অ্যান্সারটা করলেন কি, বাংলাদেশ হ্যাজ এ লট অফ পার্কস, অনেক অনেক পার্ক। এটা তো আপনাকে কোশ্চেন করেনি। তারা যদি জানতে চাইতো বাংলাদেশে অনেক পার্ক আছে কিনা, তারা ওই কোশ্চেনটাই আপনাকে করতে হচ্ছে, বাংলাদেশ হ্যাভ লট অফ পার্কস। ওটা আপনাকে কোশ্চেন করেন, আপনাকে কোশ্চেন করছে ডু ইউ লাইক পার্কস অর নট। যদি আপনি পছন্দ করেন, আপনি বলবেন করি, না করলে বলবেন করি না। শুরুটা হতে পারে আই ডেফিনেটলি ডু, অথবা আই লাভ পার্কস, এটাও বলতে পারেন, অর আই ডেফিনেটলি ডু। অ্যান্ড দেন তারপর আপনি বলেন কেন, আপনি বলতে পারেন যে বিকজ দ্যাট ইজ দ্য অনলি প্লেস হোয়ার আই ক্যান গো অ্যান্ড রিফ্রেশন মাই সেলফ, যেটা একমাত্র জায়গা যেখানে আমি যাই এবং নিজেকে রিফ্রেশ করতে পারি। এরপরও যদি মনে হয়, আপনি রিজনও দিয়ে দিয়েছেন, এরপরে যদি মনে হয় না আমি আরেকটা সেন্টেন্সও বলতে চাই, তখন হয়তো আপনি অ্যাড করতে পারেন দেয়ার ইজ এ পার্ক জাস্ট বিসাইড মাই হোম, আই গো দেয়ার এভরি উইকেন্ড অ্যান্ড প্লে উইথ চিলড্রেন। ডান, ইউ আর ডান, ভেরি গুড অ্যান্সার। তো এই যে ডিরেক্ট অ্যান্সার দিয়ে শুরুটা করতে হবে, কারণ আমরা অনেক সময় কি করি, যখন অনেকে শেখায়ও দেখছি যে
আপনি মেইন অ্যান্সারে মূল অ্যান্সারে পরে যাবেন না, টিচার বিরক্ত হবে। আপনি অনেককেই শুনে থাকবেন বিভিন্ন গ্রুপে, দেখবেন যে আমি যখন কথা বলতেছিলাম টিচার আমাকে বারবার থামাচ্ছিল। আপনাকে জিজ্ঞেস করছে একটা, আপনি অ্যান্সার করতেছেন আরেকটা, আপনাকে বলতে দিবে? নো। তো এই যে এই স্ট্র্যাটেজিগুলো একটু মেনে চলা উচিত। যেমন পার্ট 1 এর জন্য ডিআরই মেথডটা, যেমন পার্ট 2 এ আপনাদেরকে 3টা জিনিস নিয়ে জিজ্ঞেস করে 90% টাইম। 3P, একটা হচ্ছে পার্সন, আরেকটা হচ্ছে প্লেস, আরেকটা হচ্ছে প্রোডাক্ট। এই 3টা জিনিস নিয়ে আপনাদেরকে মোটামুটিভাবে জিজ্ঞেস করা হয়, পার্সন, প্লেস এবং প্রোডাক্ট। এখন আপনি যদি বাসায় বসে যে কোনো পার্সন নিয়ে জিজ্ঞেস করলে, একটা পার্সন নিয়ে যত কিছু বলা যায় সেই জিনিসগুলো যদি আপনি বাসায় বসে নোট না করেন, বাসায় বসে সেই জিনিসগুলোর যদি আপনার ক্লিয়ার একটা ক্ল্যারিফিকেশন না থাকে, তখন তো আপনার জন্য পরীক্ষার হলে থামতে হবেই, আপনাকে মামলিং করতে হবেই, কারণ আপনি আগে তো করেননি। একটা পার্সন নিয়ে কত কিছু বলা যায়, একটা প্রোডাক্ট নিয়ে, যেমন আমরা যখন একটা প্রোডাক্ট নিয়ে কথা বলি, শুধুমাত্র প্রাইসিং নিয়ে অনেক কথা বলা যায়, এটার ইএমআই ছিল কিনা সেটা বলা যায়। প্রাইসিং যখন আমরা করি, আমাদের বার্গেইন করার আমাদের তো একটা মানসিকতা সবার মধ্যে আছে, যে আমরা বার্গেইন করেছিলাম কিনা সেটা নিয়ে আমরা কথা বলতে পারি। রিভিউ নিয়ে, একটা প্লেস নিয়ে যখন কথা বলি, তখন যখন আমরা যে কোনো প্লেসে যেতে চাই বা যাই বা যাবো বলে চিন্তা করি, আমরা কিন্তু আগে এখন রিভিউ দেখি না ভাই? অবশ্যই দেখি, ভিডিওস দেখি, রিভিউজ দেখি। কিন্তু আপনাকে যদি একটা প্লেস নিয়ে কথা বলতে হয়, আপনি যে রিভিউ দেখেছেন সেটা নিয়ে আপনি কোনো কথা বলেন না। এবং আমরা যখন আবার ওই জায়গাটা থেকে ঘুরে চলে আসি, তখন আমাদের একটা নিজেদের পার্সোনাল রিভিউ তৈরি হয়, পার্সোনাল ওপিনিয়ন তৈরি হয়, এদের থেকে কিছুটা ডিফারেন্ট সেখানেও থাকে, সেটা নিয়ে আমরা কথা বলি না। আমরা যখন কোথাও একটা গিয়ে কথা বলবো, তখন দেখা যাচ্ছে যে আপনি ধরেন আপনি কোথাও একটা গেছেন, এখন সেখানে আপনি ফুড নিয়ে কথা বলবেন, খাইছেন, আপনি কি বলবেন জানেন? আই ইট দিস। কেন ভাই? আই হ্যাভ সিন দিস। কেন ভাই? আপনি কোথাও যখন কক্সবাজার গেছেন, আপনি সকালে যেটা দেখতে যান, দুপুরে যখন বের হন সেটাই দেখতে বের হন, সন্ধ্যার পরে যখন দেখতে বের হন সেটাই দেখতে বের হন। ব্রেকফাস্ট যে ফুডটা খান, লাঞ্চে কি সেটাই খাই আমরা? ডিনারে কি আমরা সেটাই খাই? না তো। যখন সেগমেন্টগুলো করে ফেলবেন, তখন আপনার জন্য অ্যান্সার করা সহজ হয়ে যাবে। কোয়েশ্চেন ইজ, যখন আপনি প্রিপারেশনটা নিচ্ছেন, যখন আপনি শিখছেন, তখন আপনি এই জিনিসগুলো করছেন কিনা। হ্যাঁ, এটা হচ্ছে পার্ট 2 এর জন্য। তেমনি করে পার্ট 3 তে যেমন পার্সপেক্টিভটা খুব বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ওকে, হয়ে গেল। এখন দেখেন, এই সিচুয়েশনে এসে আপনার এখন বর্তমান যে সিচুয়েশনটা হওয়া উচিত, যে আমি গ্রামারটা মোটামুটি ঠিকঠাক করছি, ফাউন্ডেশন প্রত্যেকটা মডিউলের আলাদা আলাদা করে ফাউন্ডেশনটা আমার ঠিক হয়েছে, অ্যান্ড দেন আইএলসের কোন কোয়েশ্চেনটা, প্যাসেজ সলভ কিভাবে, কোনটা, প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা করে এটাও আমি করেছি। এখন হচ্ছে আপনার ভাই 2টা জিনিস, একটা হচ্ছে অ্যাডভান্স মোমেন্টের আপনার যে প্রিপারেশন, আর একটা হচ্ছে ফাইনাল, যে অ্যাডভান্স লেভেলে এবং ফাইনাল মোমেন্টের প্রিপারেশন। এই জায়গাটা যে 2টা জিনিস সবচেয়ে বেশি রোল প্লে করে, তার মধ্যে একটা হচ্ছে টেস্ট নিতে হবে অনেক বেশি, আপনার অনেক বেশি টেস্ট দিতে হবে এবং আপনাকে ইভালুয়েশন করতে হবে, অনেক গুরুত্ব, ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এখানে আমরা আরেকটা ভুলটা করি, দেখাই ভাই ভুলটা কি করি। আমরা যখন ইভালুয়েশন করি, তখন আমাদের ইভালুয়েশনটা ডেসক্রিপটিভ হয় না। ডেসক্রিপটিভ হয় না মানে কি বলেন? ডেসক্রিপটিভ হয় না মানে কি, আমাদের হয়তো ঠিক আছে, যেমন আপনাকে হয়তো রাইটিং কোথাও আপনি দেখালেন, হ্যাঁ আপনাকে দিয়ে দিল 6 পাইছো তুমি, 6.5 পাইছো তুমি, 5 পাইছো তুমি, না এভাবে না, নট লাইক দ্যাট। একদম প্রত্যেকটা, যেমন রাইটিং এর ক্ষেত্রে যদি হয়, রাইটিং এর ব্যান্ড ডেসক্রিপ্টরসটা কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছিলাম না, এখানেই তো ছিল রাইটিং এর ব্যান্ড ডেসক্রিপ্টরস। এই যে সাপোজ আপনাকে 6 দিল, ধরলাম কোনো একটা জায়গায় আপনি মক টেস্ট দিচ্ছেন, আপনাকে 6 দিচ্ছে, এখন আপনাকে কিন্তু ধরাই দিতে হবে যে আচ্ছা আমাকে 6 কেন পেলাম, এখানে কোন কোন জায়গায় আমি কি ভুল করলাম, তার মানে কি আমি কিছু পার্ট কি কম লিখেছি একটা থেকে আরেকটা, কারণটা কি, কোহেশন কোহেরেন্স, আমার প্রবলেমটা আসলে ঠিক কোথায়। আচ্ছা আমি 7 পেতে চাই, ওকে অলরাইট, ভালো কথা, তাহলে আমাকে কি করতে হবে, আচ্ছা এই পার্ট এটা আমাকে মেনটেন করতে হবে, এই জিনিসটা কি আসলে, আমরা সেটাই তো অ্যানালাইসিস করি না। দেখেন 7 এর জন্য এরকম 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আরো যদি এখানে যদি চলে যায় আরো 4টা 3টা 7টা 12-13টা পয়েন্ট আছে। আমি হলফ করে বলতে পারবো ভাই, আপনাদের এই 12-13টা পয়েন্ট নিয়ে আপনারা এমনভাবে রিসার্চ করেন না যে প্রত্যেকটা পয়েন্ট আপনাদের, এর প্রত্যেকটা পয়েন্ট আপনাদের মুখস্থ থাকা উচিত। আপনি যদি 6 পাইতে চান, তাহলে 6 এর প্রত্যেকটা পয়েন্ট আপনার মুখস্থ থাকা উচিত। যদি 7 পাইতে চান, প্রত্যেকটা পয়েন্ট মুখস্থ থাকা উচিত এবং জানা উচিত যে আমাকে যদি এইটা যদি আমার মেনটেন করতে হয়, তাহলে আমাকে আসলে কি করতে হবে। হ্যালো, সাউন্ড নাই কেন ভাই? বাকিরা সাউন্ড শুনতে পাচ্ছেন না কেন? সাউন্ড থাকবে না? অবশ্যই সাউন্ড, আমি তো দেখতে পাচ্ছি সাউন্ড আছে ভাই। একটু লিভ নিয়ে একটু জয়েন করে ফেলেন। হ্যাঁ ভাই, একটু লিভ নিয়ে জয়েন করে ফেলেন ভাই। হ্যাঁ, একটু সমস্যা হইতে পারে, সরি ফ্রম মাই সাইড যদিও, তারপরেও ওকে। এরপর দেখেন, যেমন আমি একটা পয়েন্ট আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখালাম, গ্রামারের একটা পয়েন্ট, যে
আপনাকে বলতে হবে যে আচ্ছা আপনি 6 পাইছেন, ভালো কথা, তার মানে কি আমি কি আরো 2-1টা কমপ্লেক্স ইউজ করা দরকার ছিল আমার গ্রামারের জন্য? ও আচ্ছা, আমি তো আরেকটু বেশি পেতে চাই, তার মানে আমি শুধু কমপ্লেক্স আটকে না থেকে কি আমার আরো ডিফারেন্ট রেঞ্জ অফ সেন্টেন্স ইউজ করা দরকার ছিল? তাহলে কোন কোন রেঞ্জ আমি আসলে ইউজটা করব? এই অ্যানালাইসিস গুলো আমরা করি না, বা আপনাদেরকে জানি না কেন করেন না। আপনার করা তো উচিত না। আপনার ডিসক্রিপটিভ, ইভেন রিডিং এর ক্ষেত্রে যদি আমরা বলি, সো প্রত্যেকটা মডিউলের আপনার একটা ডিসক্রিপটিভ ইভ্যালুয়েশন আপনার কিন্তু খুব বেশি দরকার। এটা আমরা রিডিং বলি, লিসেনিং বলি, রাইটিং বলি এবং স্পিকিং বলি, প্রত্যেকটা জায়গায়। ওকে, সো দেখেন এখন আপনাদের লিসেনিং এ কিন্তু যদি বলি অনেকেরই ঝামেলা আছে যে শুনে বুঝতে পারেন না প্রপারলি, এগুলো নিয়ে আমি অনেক কথা বলে ফেলছি, এই জায়গাটা আমি আনতে চাই না। তো এখন আমি আপনাদেরকে এখন পুরো ক্লাসটা আবার একটু খুব 1-2 মিনিট একটু রিভিউ করি। প্রথম যে কাজটা করবেন যে গ্রামার যে জিনিসগুলো ধরছি ওই জিনিসগুলো আমরা একটা একটা করে কমপ্লিট করতে হবে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড দেন এটার সাথে সাথে ফাউন্ডেশনটা কন্টিনিউ করে যাইতে হবে। ফাউন্ডেশন কি? প্রত্যেকটা মডিউলের ফাউন্ডেশন। লিসেনিংয়ে আপনার অ্যাকসেন্ট বুঝতে পারার চেষ্টা করা, রিডিংয়ে কুইক রিডার হওয়ার চেষ্টা করা, রাইটিংয়ের ক্ষেত্রে ফ্রি হ্যান্ড রাইটিং চেষ্টা করা, স্পিকিংয়ের ক্ষেত্রে প্রথমে নিজের সম্পর্কে বলার চেষ্টা করা, তারপর 2 মিনিট যে কোনো ব্যাপারে কথা বলার চেষ্টা করা। এই জিনিসটা ফাউন্ডেশনে যদি ভাই ভালো করে করতে পারেন এই দুইটা জিনিস, তখন আপনার এখানে মুভ করা এখানে মুভ করাটা অনেক বেশি ইজিয়ার হবে। আই ক্যান জাস্ট গ্যারান্টি দ্যাট। এটা আমরা দেখেছি যে এই দুইটা জায়গায় যারা আমাদের এখানে ভালো করে, একটু রেগুলার থাকে, ঠিক মতো করে, তাদের জন্য এই জায়গাটাই ভালো করাটা ইজিয়ার হয়ে যায় একদম। ওকে, ধরেন আপনি এখন চলে আসছেন, ফাইনালি যে জিনিসটা দরকার ভাই, কনসিস্টেন্সি। হোয়াট ইজ কনসিস্টেন্সি দাও? কনসিস্টেন্সি ইজ নট সামথিং ইউ উইল স্টাডি ফর 10 hours and then for 7 days you are gone. No, that's not consistency. Consistency is what you will gonna do for a long time, in the same manner, same way, same time. Period. Very important. এটা হচ্ছে consistency ভাই। যে ধরেন আপনি আজ থেকে 4 মাসের একটা প্ল্যান নেবেন, 2 মাসের একটা প্ল্যান নেবেন, হোয়াট এভার দ্য প্ল্যান ইজ। আপনি যদি মনে করেন আপনি 2 ঘন্টা পড়তে পারবেন, ডেইজের হিসাব করবেন, আপনার হাতে যদি আপনি নেক্সট 90 ডেজের যদি প্ল্যান নেন, 90 ডেইজের মধ্যে আপনি হচ্ছে যে 9 দিনও যেভাবে চেয়েছেন সেভাবেই পড়েছেন, মানে অ্যাটলিস্ট 80+ ডেজ। যেভাবে আমি চেয়েছি 80+ ডেজ আমি সেভাবে পড়েছি, নতুবা ভাই নিজেরে ক্ষমা করতে পারবেন না। আমার কাছে মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ যে নিজেকে এটা বলতে পারা যে আই হ্যাভ ডান এভরিথিং ফ্রম মাই সাইড। আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ আমারে দাও স্কোর, আগে তো নিজের কাছে হচ্ছে অনেস্ট থাকতে হবে যে না, আমি আমার থেকে আমার চেষ্টাটা করছি। and that's the consistency will gonna play the role there. এই জায়গাটা কিভাবে করি? যেমন আমরা প্রত্যেকটা, যেমন অনেকে বলবে ভাই মোটিভেশন লাগবে ভাই, আপনার মোটিভেশন লাগবে না, আপনার লাগবে কি জানেন? আপনার লাগবে ইমপ্রুভমেন্ট। আপনার আমি 10টা মোটিভেশন কথা বলে আপনার কোনো লাভ হবে না, কিন্তু আজকে যদি আপনাকে আমি একটা কোশ্চেন টাইপ যদি ঠিক করে দেই, আপনি যদি এটাতে যদি একটু ভালো করেন, আপনার মোটিভেশন অটো আসবে, আপনার পুশ অটো আসবে। বাকি সব ছাড়েন, ইমপ্রুভের দিকে চেষ্টা করেন। যে গ্রামার বলেন, ফাউন্ডেশন বলেন, এবং দেখা যায় যে কোশ্চেন টাইপস বলেন, যেখানে যা আসছে ইমপ্রুভ করার চেষ্টা করেন। বসে অন্য একটা 10 মিনিটের যে ভাই এটা, ওই সময়ে ইমপ্রুভ করার চেষ্টা করেন। ইমপ্রুভ করবেন ভাই, এইসব মোটিভেশন অটোমেটিক আসবে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। অলওয়েজ ফোকাস অন কনসিস্টেন্সি অ্যান্ড ইমপ্রুভমেন্ট। প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, প্রত্যেক দিন রাতে যখন ঘুমাইতে যাবেন তখন চিন্তা করবেন যে আজকে আমি যা করতে চাইছি আমার IELTS এর জন্য, ভালো করার জন্য, এতদিন পর আমার স্কোরটা করার জন্য, whatever I wanted to do, did I do that properly? If yes is the answer, then you're in the right track. If no is the answer, you just need to go on again from tomorrow. Simple. ঠিক আছে? সো এটা হচ্ছে মূল ব্যাপার। আমাদের কোর্স নিয়ে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, শেষ করে দিব। এটা হচ্ছে আমাদের যে কোর্সটা, ফাউন্ডেশন টু অ্যাডভান্স। তো আমরা এতক্ষণ ধরে যে জিনিসগুলো আপনাদেরকে বলা হয়েছে ঠিক এই স্ট্রাকচারেই হচ্ছে আমরা এটা পড়াবো। এটা আমাদের অনলাইনেও আছে, এটা আমাদের অফলাইনেও আছে। আচ্ছা, অনলাইনটা শুরু হচ্ছে আমাদের 11 তারিখে, এই মাসের 11 তারিখে শুরু হচ্ছে। আর অফলাইনটা শুরু হচ্ছে 19 তারিখে। অফলাইন 19 তারিখে শুরু হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে যারা জয়েন করেছেন, ঠিক আছে, এখানে যারা জয়েন করেছেন, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে যারা অনলাইনে অ্যাডমিশনটা নেবেন তারা চাইলে যে কোনো একটা পার্ট, সাপোজ ধরেন আপনি গ্রামারটা মনে হয়েছে যে আমি গ্রামারটা একটু আবার একটু কন্টিনিউ করবো, তারপর আমি ফাউন্ডেশনে যাবো, ফাউন্ডেশনটা আমি আবার একটু কন্টিনিউ করে তারপর আমি আইএলটিএসে যাবো, বা আইএলটিএসটা আমি আবার একটু কন্টিনিউ করে তারপর আমি অ্যাডভান্সে যাবো। ইউ উইল গোনা গেট দ্যাট। আমরা সেটাও আপনার জন্য করে দিব। সেই জায়গাটায় আপনি যে কোনো পার্ট আবার চাইলে রিপিট করতে পারবেন, তবে সেটা অনলাইনে করতে হবে। এই
একদম A to Z আপনাকে একদম স্কোর পাওয়া পর্যন্ত সব ধরনের অ্যাসিস্টটা করবো। আচ্ছা, একটা ডিসকাউন্ট আপনাদের জন্য থাকবে, ডোন্ট ওয়ারি ভাই। এটা হচ্ছে মোটামুটিভাবে কোর্সের ডিটেলস, যে প্রথম 2 মাস আমরা আপনার গ্রামার ফাউন্ডেশন নিয়ে কাজ করবো, এরপর আপনার আইএলটিএস নিয়ে কোশ্চেন টেস্ট নিয়ে কাজ করবো, এবং ফাইনালি আপনার মক টেস্ট, ইভ্যালুয়েশন, অ্যাডভান্স লেভেল নিয়ে আমরা কাজ করবো। এই জায়গাটা একটা ভাউচার আপনারা পাবেন, একটা ডিসকাউন্ট ভাউচার, শুধুমাত্র আজকে এখানে যারা জয়েন করেছেন শুধুমাত্র তাদের জন্য। এটার একটা স্ক্রিনশট আপনারা নিয়ে ফেলেন, হ্যাঁ, স্ক্রিনশটটা নিয়ে ফেলেন। এই স্ক্রিনশটটা লিজনের হেল্পলাইনে হচ্ছে আপনাদেরকে সেন্ড করতে হবে, 01611611139, ঠিক আছে না আসিফ? 01611611139 এই নাম্বারের হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনাদেরকে জাস্ট এই ছবিটাই দিতে হবে, আপনারা একটা ভালো ডিসকাউন্ট ভাউচার পেয়ে যাবেন। আচ্ছা, আজকে যে ভাউচারটা পাবেন এটা কালকে কয়টা পর্যন্ত আছে? 5টা, কালকে হচ্ছে 5 PM পর্যন্ত, হ্যাঁ। এই ভাউচারটা কালকে আপনারা 5 PM পর্যন্ত ইউজ করতে পারবেন অনলাইনের জন্য, কালকে পর্যন্ত, ঠিক আছে? কালকে 5 PM, ঠিক আছে? এই তো, এটাই ডিটেলস। জয়েন করেন, আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। কোনো কোয়েশ্চেন থাকলে আমি নিব এখন 1-2 মিনিটের জন্য। আরেকটা জিনিস, দাঁড়ান আমি একটু শেষ করবো। আরেকটা জিনিস হচ্ছে প্লাস স্টাডি অ্যাব্রোডের যে ধরনের যত হেল্প আছে, আজকে যদি সময় থাকতো আমি দেখাই দিতে পারতাম আপনাদেরকে। স্টাডি অ্যাব্রোডের জন্য ধরেন আমাদের থেকে অন্য এজেন্সিরা হচ্ছে এই স্টুডেন্ট হচ্ছে, বুঝতে পারছেন, ওরা আমাদের হয়ে কাজ করে। সো আপনাদেরকে কেন হেল্প করবো না? স্টাডি অ্যাব্রোডে আপনাদের কোনো ফাইল ওপেনিং চার্জ কোনো কিছু লাগবে না, ঠিক আছে? সো আমাদের যত স্টুডেন্ট আছে, শুধু আমাদের স্টুডেন্টের জন্য সবাইকে আমরা স্টাডি অ্যাব্রোডের জন্য সব ধরনের হেল্প আমরা করি। ওকে গাইজ, শুনেন, উই উইল গোনা ফিনিশ ইট আপ। আপনাদের যদি যে কোনো ধরনের কোয়েশ্চেন থাকে, যাই থাকে, জাস্ট টক ইট উইথ লিজন হেল্পলাইন 01611161139 and you will gonna get all the help. Thank you for joining me and I'm gonna see you in the course. Till then, goodbye and good night.